সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কোনো রায় দেওয়ার জন্য নয়, বরং এমন কিছু প্রশ্ন সামনে আনার জন্য যা আমাদের প্রত্যেকের জানা খুব জরুরি। অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঠান্ডা মাথায় দেখবেন, কারণ আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং ঘটনার টাইমিং, বক্তব্যের অসামঞ্জস্য আর পর্দার আড়ালের রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো। সরাসরি মূল প্রশ্নে আসি। হাদি হত্যাকাণ্ড কি কেবলই একটি বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? এই রহস্যের জট খুলতে আমাদের 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে তাকাতে হবে। পয়েন্ট 1, সবচেয়ে অবাক করার বিষয় হলো ঘটনার টাইমিং। হাদিকে গুলি করা হলো, তখনও তদন্ত শুরু হয়নি, এমনকি পুলিশও পৌঁছায়নি। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে থাকা একজন ব্যক্তি সরাসরি বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম নিলেন। মির্জা আব্বাস নাকি হাদিকে গুলি করিয়েছেন। এখন প্রশ্ন হলো, তদন্তের আগেই এই তথ্য তার কাছে কিভাবে এলো? এটা কি তার ব্যক্তিগত ধারণা, নাকি কেউ তাকে আগে থেকেই এমন কোনো বয়ান শিখিয়ে দিয়েছিল? এই প্রশ্নের কোনো সদুত্তর এখন পর্যন্ত মেলেনি। পয়েন্ট 2, হাদির শারীরিক অবস্থা নিয়ে প্রথম থেকেই এক ধরনের লুকোচুরি ছিল। কখনো বলা হচ্ছিল তিনি সংকটাপন্ন, কখনো বলা হচ্ছিল লাইফ সাপোর্টে, কিন্তু অনেকেই ধারণা করতে পেরেছিল হাদি আর বেঁচে নেই। চূড়ান্ত মৃত্যু ঘোষণা করা হলো ঠিক সাপ্তাহিক ছুটির আগের দিন, মানে বৃহস্পতিবার। কেন এই নির্দিষ্ট সময়? ইতিহাস বলে বড় কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য ছুটির আগের সময়টা বেশ কৌশলগত। বাংলাদেশে শুক্রবারে জুম্মার নামাজের জন্য প্রচুর মানুষের জমায়েত হয়। এই ঘোষণার পরপরই যেভাবে দেশ জুড়ে অস্থিরতা ছড়ালো, তা কি স্রেফ কাকতালীয়? পয়েন্ট 3, খেয়াল করে দেখুন, এই ঘটনায় কিন্তু লাভ কোনো বড় রাজনৈতিক দলেরই হচ্ছে না। আমি বলতে চাচ্ছি বিএনপি বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথা। একদল চেষ্টা করছে বিএনপিকে সহিংসতার সাথে জড়িয়ে একটা নেতিবাচক ইমেজ তৈরি করতে, যেটা আমরা প্রমাণ পেয়েছি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপর মির্জা আব্বাসের নাম উচ্চারণ করাতে। অন্যদিকে এই ইস্যুতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আরো ব্যাপক ধরপাকড়। বিশ্লেষকরা বলছেন, যখন দেশের প্রধান দুই শক্তি চাপের মুখে থাকে, তখন লাভ হয় তৃতীয় কোনো শক্তির। প্রশ্ন হলো, সেই তৃতীয় শক্তিটি আসলে কারা? পয়েন্ট 4, ঘটনার পরপরই আমরা একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পাই। আল জাজিরার সাংবাদিক মিস্টার জুলকারনাইন শায়ের তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করে বসলেন হামলাকারীরা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। অথচ এই বিশাল দাবির সপক্ষে কোনো দৃশ্যমান বা দাপ্তরিক প্রমাণ তখনও পাওয়া যায়নি, এখন পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি পুলিশও সেটা বলেনি। প্রশ্ন হলো, তদন্ত শেষ হওয়ার আগেই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্য কি? এটি কেবলই একটি পোস্ট, নাকি আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দেওয়ার বা কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর কোনো সুদূর প্রসারী কৌশল? পয়েন্ট 5, একই সময়ে আমরা কি দেখলাম? কয়েকটি মিডিয়া অফিসে হামলা হলো। আমি বলছি গতকাল রাতের কথা। মৃত্যুর খবর আসার পরপর কূটনৈতিক এলাকার পাশে বিশৃঙ্খলা তৈরি হলো, অথচ প্রশাসনের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধীর এবং অস্পষ্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করা হলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন ছিল। কেন এই সমন্বয়হীনতা? আমি আবারও বলছি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অপরাধী বানানো নয়, তবে হাদি হত্যাকাণ্ডের পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর যদি একটা ডট কানেক্ট করেন, তবে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার। এই হত্যাকাণ্ডটি এখন আর কেবল একটি মার্ডার কেস নয়, এটি একটি শক্তিশালী পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকেই খাদের কিনারে ঠেলে দিচ্ছে। কেন এই প্রশ্ন তোলা জরুরি? কেন আমাদের এই প্রশ্নগুলো করতে হবে? কারণ যদি এই ধরনের সহিংসতার মাধ্যমে দেশের নির্বাচন অনিশ্চিত করা যায়, যদি ভয়ের পরিবেশ তৈরি করে রাজনৈতিক প্রক্রিয়া থামিয়ে দেওয়া যায়, তবে দিন শেষে হারবে কেবল বাংলাদেশ এবং আমাদের গণতন্ত্র। প্রশ্ন না করলে সত্য কখনো সামনে আসে না। সত্য ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। আপনি যদি মনে করেন এই প্রশ্নগুলো তোলা আজ সময়ের দাবি, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরও ভাবার সুযোগ করে দিন। আপনার মতামত কমেন্টে লিখে জানান। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে। ভালো থাকবেন। ধন্যবাদ।